আজ যে খবরটা সামনে এসেছে সেটা শুনলে আপনি একটু থমকে যাবেন। খুব মরিয়া হয়ে তাদের কাছে অনুরোধ করছিল, বাইরের দেশে গিয়ে যে দাদাগিরি করে সেই দাদাগিরির ভাবমূর্তিটাও শেষ হয়ে যাবে। এবার তিনি সত্যি এমন একটা মরিয়া অবস্থায় আটকে গেছেন যেখান থেকে বেরোনোর রাস্তা তিনি খুঁজে পাচ্ছেন না। স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। স্যালুট। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কর জোটে বাংলাদেশের যোগ দেওয়ার ব্যাপারে অবস্থান ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতের মাথা ব্যথা থাকা সত্ত্বেও বাংলাদেশ ভারতকে পাশ কাটিয়ে এবার যোগ দিতে যাচ্ছে মক্কা জোটে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের লেখা এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকেরা। তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, দুই রহমান, এই দুইজন ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ইতিহাসে এই প্রথম 55 বছর ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম এক বিরল অসম্ভব ঘটনা ঘটিয়ে দিচ্ছে। পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে ভারতকে সাইজ করছে। ভারত সরকার তারেক রহমানের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে বসে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটি ভারতের ভুল হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। যদিও তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত এবং হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফরে যাবেন না। বাহ, ভারতীয় দালালরা তোমরা একবার তাকিয়ে দেখো, বাংলাদেশ যখন মক্কায় চুক্তি করতে আগ্রহ প্রকাশ করছে তখন সেই প্রতিবাদে ভারত বলছে বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা নাকি সন্দেহ পোষণ করতেছে, নজরদারিতে রাখছে। কি রে ভাই, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, কার সাথে চুক্তি করবে সেটা বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে নজরদারি রাখা ভারত কেন আগ্রহ দেখাচ্ছে? আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মিলে একটা নতুন ন্যাটো গঠন করতে যাচ্ছে। এবার সেই ন্যাটোতেই যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আর এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই ভারতের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর এই বিষয়টা নিয়েই ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এবার বাংলাদেশের কঠিন এবং বিরাট ফাঁদে পড়েছে ভারত। খেলা কিভাবে উল্টে গেছে দেখুন। আগে বাংলাদেশ ভারতের ফাঁদে আটকে থাকতো যে ভারত বাংলাদেশকে পানি দেয় কি দেয় না, বাংলাদেশকে কিভাবে কি ডিস্টার্ব করে ইত্যাদি ইত্যাদি। এখন বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্ত মুভ, এতে ভারতের মাথা খারাপ যে বাংলাদেশ কি না কি করে আর আমরা অস্থির হয়ে যাই। নরেন্দ্র মোদী একটা কঠিন দলা খাচ্ছেন। নরেন্দ্র মোদীর জীবদ্দশার সবচেয়ে কঠিন সময় পার করছেন এখন। বাংলাদেশ যে নাকানি চুবানি খাওয়াচ্ছে এটা তো আছেই, এর মধ্যে আরেক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মক্কা চুক্তি, মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। দর্শক, যেটা 7 আগস্ট 2026 মক্কায় সাইন হয়েছে এবং সৌদি আরবিয়া, পাকিস্তান এন্ড তুরস্ক। তো এতে ভারতের সমস্যা কি? ইন্টারেস্টিং বিষয়, সেই চুক্তিতে বাংলাদেশ যোগদান করতে পারে এমন আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশের বর্তমানে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এতে ভারতের মাথা খারাপ। এখন বাংলাদেশ যদি মক্কা ডিফেন্স প্যাক্টে অংশগ্রহণ করে, যেটা ন্যাটোর মতো একটা জয়েন্ট সিকিউরিটি এগ্রিমেন্ট, কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট অফ দি সিগনেটরিজ অফ দি পার্টিস। দর্শক, বাংলাদেশ নিয়ে যত না চিন্তা, তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ লেগে থাকে, প্রায় যুদ্ধবাদে। সৌদি আরব ভারতের বিশ্বস্ত মিত্র, ভারতের সব মিত্র হাত ফসকে বের হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশ ছিল হাসিনার আমলে ভারতের একটা ভ্যাসেল স্টেটের মতো আস্থার জায়গা, যে বাংলাদেশ তো আমাদের গ্রেটার ইন্টারেস্টের জন্য তো আছেই। কিন্তু এখন সেই বাংলাদেশ এখন বিদ্রোহ করছে, বাংলাদেশ ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। আর একদিকে ভারতের বিশ্বস্ত মিত্র সৌদি আরবিয়া, তারা পাকিস্তান, তুরস্ককে নিয়ে, ভারতের চিরশত্রু পাকিস্তানকে নিয়ে জোট করছে। এখন ভারত মাঝে মাঝে পাকিস্তান হামলা করতো, তো এখন কি দাঁড়াবে মক্কা এগ্রিমেন্টের ফলে, মক্কা চুক্তির ফলে, যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে সে হামলাকে সৌদি আরব, তুরস্ক তাদের উপর হামলা হিসেবে দেখবে এবং একসাথে জবাব দেবে। এটাই ন্যাটোর যে কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন অনেকটা এরকমই। এবং বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে অংশগ্রহণ করে তাহলে সেম পাকিস্তানের উপর যদি ভারত হামলা করে তাহলে বাংলাদেশও তার জবাব দিবে, কারণ চুক্তি আছে। বাংলাদেশ তখন নানান দিক থেকে পাকিস্তানের পক্ষে ভারতকে জবাব দিতে বাধ্য হবে। বাংলাদেশ সরকার সেই পাকিস্তানের উপর ভারত হামলা করলে বাংলাদেশও ভারতকে জবাব দিবে, সেই চুক্তিতে কিছুটা রাজি। তার তো ভারতের মাথা খারাপ হয়ে গেছে। মজা না? খুবই মজার। আমরা এই দৃশ্য দেখতে চেয়েছিলাম, এমন একটা সময় অপেক্ষা ছিলাম যে ভারত কান্নাকাটি করবে। এখন বুঝেন
যে তারেক রহমানকে ভারত সফরে নেওয়ার জন্য ভারত কেন পাগল, উদ্গ্রীব হয়ে আছে কেন। ঠিক আছে, তারেক রহমানকে ভারত ইনভাইট করতেই পারে, স্বাভাবিকভাবে ভারতের যে স্ট্যান্স বা স্ট্যাটাস, ভারত কিন্তু বিশ্ব রাজনীতির গ্রেট পাওয়ারের মধ্যে পড়ে, নট সুপার পাওয়ার বাট গ্রেট পাওয়ার, অনেক গ্রেট পাওয়ার তার মধ্যে পড়ে। তো সেই হিসাবে যে একটা গ্রেট পাওয়ার বাংলাদেশের মতো একটা ছোট দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, এটাই যথেষ্ট। আসলে আসুক, না আসে না আসুক, তো না আসলে আমার কি আসে যায়, হওয়ার কথা এটা। কিন্তু না, ভারত পাগল প্রায় হয়ে গেছে, না তারেক রহমানকে যেতেই হবে, এবং যেতে হবে তো হবে, খুব দ্রুত যেতে হবে, আশা করি খুব দ্রুতই যাবে। আরে ভাই, আপনি সৌজন্য দাওয়াত দিলেন, গেলে গেল, না গেলে না গেল, আপনার হয়তো মাথা খারাপ, এটা তো বিশ্ব রাজনীতি এরকম হয় না। এর কারণটা আসলে এখান থেকে এই মক্কা চুক্তি, যে মক্কা চুক্তিতে যাতে বাংলাদেশ অংশগ্রহণ না করে, হাতে পায়ে ধরে তারেক রহমানকে এটা বুঝাবেন যে ভাই আপনারা যা চান, মক্কা চুক্তিতে যোগ দিলে এটা তো পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা, পাকিস্তান তো আপনাদেরও শত্রু ছিল। খেলা বুঝতে পারছেন তো দর্শক? এই প্রথম ভারত একটা কঠিন ফাঁদে পড়েছে এবং বাংলাদেশ খেলছে, চমৎকার ভাবে খেলছে, এবং আমি মনে করি বাংলাদেশ শুড জয়েন ইন মক্কা এগ্রিমেন্ট। পাকিস্তান, সৌদি আরবিয়া, তুরস্ক, বাংলাদেশ, আরো অনেক দেশ আসবে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। এখন মক্কা ডিফেন্স ডাজন্ট মিন মক্কা রক্ষা, কাবাগার রক্ষা, না, ওটা না। এখানে এই সিগনেটারিজ কান্ট্রিগুলোর বা পক্ষ পার্টিগুলোর কালেকটিভ সিকিউরিটির একটা বিষয়। দর্শক, এতে শুধু আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছে এই মক্কা চুক্তি, শুধু তা না, বিশ্ব রাজনীতির ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছে। তুরস্কের রাইজ আমরা দেখতে পাচ্ছি, এদিকে আবার তুরস্কের ড্রোন ঘাঁটি, ড্রোন কারখানা নির্মাণ হবে বগুড়ায়, পুরোটাই ভারতের জন্য মাথা খারাপ। আবার বাংলাদেশের সমুদ্রে চীনের প্রেজেন্স বাড়ছে, ভারতের মাথা খারাপ। তো দর্শক, এখন একটা দেশের ফরেন পলিসি কিভাবে অপারেট হয়, জনগণের চাওয়া, এটা একটা ফ্যাক্টরস, যে জনগণ কি চায়। তো সেক্ষেত্রে মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করুক, এটা বাংলাদেশের জনগণ চায়। মক্কা চুক্তি সংক্রান্ত যত খবর আছে বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, সব গণমাধ্যমের নিচে জনগণের মন্তব্য করে দেখলাম 100% মানুষ বলছে বাংলাদেশে উচিত মক্কা চুক্তিতে অংশগ্রহণ করা, ভারত শিক্ষা পাবে। তো ভারতের যে মাথা খারাপ, ভারত যে আসলে একটা ফাঁদে পড়েছে, বাংলাদেশ যে এখন ভারতের নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, তার প্রমাণ হচ্ছে এই যে নিউজ দেখেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি, রণধীর জয়সওয়াল। আরে বাবা, তুমি কোন চাটের বাল? বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ করলে একটা স্বাধীন দেশ হিসেবে এটা তাদের অধিকার, কিন্তু এটা তুমি নজর রাখতে কে? মানে এই যে নজর রাখছে বাংলাদেশ, ভয় দেখাচ্ছে যে এটা ভালো হবে না, কি করবা? বাংলাদেশকে মারবা? হ্যাঁ মারো, বলে বাংলাদেশ মারলে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মিলে তোমাকে মারবে, চীন মারবে, বাংলাদেশ চীনের সাথে প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি চুক্তিতে যাবে। আর পাকিস্তানের সাথে সরাসরি যাওয়ার দরকার নেই, পাকিস্তানের সাথে সরাসরি চুক্তি দিতে গেলে আবার একটু খারাপ দেখে না? ঠিক আছে, মক্কা চুক্তিতে যাক পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মুসলিম দেশ হিসেবে বিএনপি মুসলিম জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করে, জিয়াউর রহমান থাকলে চোখ বুঝে এই মক্কা চুক্তিতে যেত। আমি ধন্যবাদ জানাই বিএনপি সরকারকে, তারা আগ্রহের কথা জানিয়েছে, এতেই ভারতের কুচ্ছে আগুন ধরে গিয়েছে। তা খেলা যে কোন লেভেলে চলছে দেখছেন, বাংলাদেশ অনেক উপরে চলে গেছে। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানে আগ্রহের বিষয়টি নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আপনি পর্যবেক্ষণ করতে থাকেন আর বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ করুক। আর অংশগ্রহণ না করলেও এই যে অংশগ্রহণ করার আগ্রহের কথা বলে ভারতকে নাকানে জুবানি খাওয়াচ্ছে বাংলাদেশ, এটাও বাংলাদেশের একটা খেলা, এটা বাংলাদেশের একটা অর্জন, বাংলাদেশের নতুন বাংলাদেশের শক্তিমত্তার একটা প্রমাণ। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং এ বাংলাদেশ সম্ভাব্যভাবে এই প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন জবাবে তিনি কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, আমরা পশ্চিমা এশিয়ার ঘটে চলা ঘটনাবলীর উপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমরা এটুকু বলার আছে, এই নির্দিষ্ট চুক্তিটির কথা বললে ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর এর কি প্রভাব পড়তে পারে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর মানে কি বাংলাদেশ পাকিস্তান মিলে ভারতকে পেটাবে, কুত্তার মতো পেটাবে, মাইর দেবে। পাকিস্তান একা যেরকম মাইর দেয়, এখন বাংলাদেশের ভেতর থেকেও বাংলাদেশের একজন মানুষ যদি সীমান্তে মারা হয়, পাকিস্তানের যেরকম একজন মারলে 3 জন মারে, ওদের বিএসএফ এর লুঙ্গি খুলে আনে। এই সামরিক চুক্তিতে যদি বাংলাদেশ যায়, নিরাপত্তা চুক্তিতে, প্রতিরক্ষা চুক্তিতে, বাংলাদেশের সীমান্তে একজনকে হত্যা করলে ভারতের 5 জনকে হত্যা করা হবে, সেই যুগ আসবে। জাস্ট ওয়েট। দিল্লির হাইকোর্টে কি এবার শেখ হাসিনার বিচার হবে? মোদি ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি দিল্লি যাচ্ছেন, নাকি ভারতের কপালে ভাঁজ ফেলে দেয়া সেই 3টি করার শর্তেই অনড় থাকছে ঢাকা? একদিকে ভারত যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে আইনি পেঁচ কষছে এবং সময়ক্ষেপণ করছে, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এর জবাবে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এমন এক কড়া শর্ত জুড়ে দিল, যা শুনে রীতিমতো চমকে উঠেছে পুরো ভারতের কূটনৈতিক মহল।
শুরু হয়ে গেছে তীব্র সমালোচনা। ভারতের সাবেক আমলারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালে আসলে কি এমন সমীকরণ চলছে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে? শুরুতেই আসা যাক শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে বারবার অনুরোধ করছে, কিন্তু ভারত এর জবাবে যে উত্তর দিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য এবং কূটনীতির এক বড় চাল। ভারত বাংলাদেশকে সোজা জানিয়ে দিয়েছে এই ধরনের অনুরোধ ভারতের বিচার বিভাগের সামনে আনতে হবে, অর্থাৎ বাংলাদেশের হাইকোর্ট বা ট্রাইব্যুনাল নয়, দিল্লির হাইকোর্টে গিয়ে প্রমাণ করতে হবে। তারা বলছে বিচার বিভাগই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুনতে খুব আইনি ও যৌক্তিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শুভঙ্করের ফাঁকি। একটু তলিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন ভারত আসলে কি বলছে। ভারতের সংবিধানে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত, অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার চাইলেই কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, আবার তা কেড়েও নিতে পারে। এখানে আদালতের কোনো ভূমিকা নেই। এর সবচেয়ে বড় প্রমাণ হলো তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। 1959 সালে ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, সেই থেকে তিনি ভারতেই আছেন। 2023 সালে এই দালাই লামার বিরুদ্ধে এক শিশুকে চুমু খাওয়ার অভিযোগ ওঠে। ভারতের শিশু সুরক্ষা আইনে এটি একটি বড় অপরাধ। আমাদের দেশের বিরোধী দলীয় অনেক নেতা যেমন শিশুদের আদর করেন, দালাই লামাও 5-6 বছরের এক শিশুকে চুমু খেয়েছিলেন, কিন্তু ভারতের শিশু সুরক্ষা আইনে এটি অপরাধ হওয়ায় একজন ব্যক্তি দালাই লামার বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে মামলার আবেদন করেছিলেন, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ সেই আবেদন সরাসরি খারিজ করে দেন। আদালত বলে ঘটনা প্রকাশ্যে ঘটেছে এবং এতে কোনো অপরাধমূলক মনোভাব ছিল না। শুধু তাই নয়, ভারতের নাগরিকত্ব আইনেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কোনোটি ধোপে টেকেনি, কারণ রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তিকে আদালত চাইলেই দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিতে পারে না। তাহলে ভারত কেন হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে হাইকোর্টের কথা বলছে? উত্তরটা খুব সোজা। ভারত মূলত সময় কাটাচ্ছে। ভারত সরকার ভালো করেই জানে শেখ হাসিনাকে তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে, ভারতের কোনো আদালতের ক্ষমতা নেই তাকে বের করে দেওয়ার। তাছাড়া ভারত নিজেও চায় না তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র শেখ হাসিনাকে হুট করে বিপদে ফেলে দিতে। এতে বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যে তারা তাদের বন্ধুত্বের বিপদের সময় পাশে থাকে না। অন্যদিকে শেখ হাসিনা নিজেও বলেছিলেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসতে চান। ভারত মূলত সময়ক্ষেপণ করে পরিস্থিতি বুঝতে চাইছে। তবে কি হাসিনাকে ফেরত আনার কোনো উপায় নেই? অবশ্যই আছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছে। এই চুক্তিতে স্পষ্ট বলা আছে, রাজনৈতিক কারণে যদি কারো বিরুদ্ধে মামলা হয় তবে তাকে ফেরত দেওয়া হবে না। কিন্তু এই চুক্তিতেই আবার বলা আছে, কেউ যদি রাজনৈতিক আন্দোলনের দোহাই দিয়ে খুন বা শারীরিক হামলার মতো গুরুতর 12টি অপরাধের কোনো একটি করে তবে তাকে আর রাজনৈতিক অপরাধী বলা যাবে না, তখন তাকে সাধারণ ফৌজদারি অপরাধী হিসেবেই গণ্য করে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অসংখ্য হত্যা মামলা রয়েছে, তাই আইনি দিক থেকে বাংলাদেশ চাইলে তাকে এই চুক্তির আওতায় ফেরত চাইতে পারে। ভারত এই আইনি গ্যারাকলটি খুব ভালো করেই বোঝে, তাই তারা বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক শক্তির সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছে। দীর্ঘ 15 বছর ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, কিন্তু এখন বাংলাদেশের রাজনৈতিক পটভূমি সম্পূর্ণ বদলে গেছে। বিএনপি এখন ক্ষমতায় এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এটি একটি বিশাল পরিবর্তন। ভারত বুঝতে পারছে বাংলাদেশে তাদের প্রভাব ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো করতেই হবে। আর ঠিক এই জায়গাটিতে আসে আমাদের দ্বিতীয় চমক। ভারত যখন দেখলো তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীন ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে সফর করেছেন, তখন নয়াদিল্লিও আর বসে থাকেনি। খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু ভারত হয়তো ভাবতেও পারেনি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই আমন্ত্রণের জবাবে এমন এক শক্ত অবস্থান নেবে। বাংলাদেশ এই আমন্ত্রণের বিপরীতে ভারতের কাছে 3টি কড়া শর্ত জুড়ে দিয়েছে। প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠাতে হবে। দ্বিতীয়ত, ভারতে অবস্থানরত বাংলাদেশের অন্যান্য পলাতক দণ্ডিত বা অভিযুক্তদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এবং তৃতীয়ত, পিলখানা বা বিডিআর বিদ্রোহ মামলার অভিযুক্তদেরও বাংলাদেশে ফেরত দিতে হবে। বাংলাদেশের এই শর্ত শুনে ভারতের কূটনৈতিক মহলে রীতিমতো আগুন ধরে গেছে। বছর পর বছর ধরে ভারত যে বাংলাদেশকে দেখে অভ্যস্ত, যারা ভারতের কথায় উঠবস করত, সেই বাংলাদেশ এখন ভারতের চোখের দিকে তাকিয়ে সমানে সমান শর্ত দিচ্ছে। এই বিষয়টি ভারতের অনেক সাবেক আমলা এবং নীতি নির্ধারকেরা মেনে নিতে পারছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যান্সেলর কানওয়াল সিবা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।